আজকে ভারতবর্ষের বিদেশি পর্যটকের পদার্পণে দ্বিতীয় সবচেয়ে বড় রাজ্য, প্রথম কেন্দ্রীয় সরকার। তাহলে আইপ্যাকের পেনিট্রেশনটা কোন লেভেলে হতে পারে? আমি বলছি না এটা হয়েছে। গত 48 ঘন্টায় বিজেপির তরফ থেকে পশ্চিমবঙ্গে যে ত্রিফলা আক্রমণ শানানো হয়েছে শাসকের বিরুদ্ধে, সেখানে মহিলা মুখ্যমন্ত্রীর পিছুপা হওয়ার জায়গা থাকে। কিভাবে সার্জিক্যাল স্ট্রাইক চালানো হচ্ছে, কাউন্টার স্ট্রাইক চালানো হচ্ছে, যার ফলে ওই ওসি থেকে আরম্ভ করে বিডিও, এআরও যাদেরকে দিয়ে দিদিমণি ম্যানেজ করার চেষ্টা করতেন, খেলার পুরো ফিল্ডিংটা সাজাতেন, তাদেরকেই সরিয়ে দিয়েছে। লোক আর এক মুহূর্ত এই অপশাসন কুশাসন জঙ্গলরাজ রাখতে চাইছে। অভয়া হেরে গেলে বাংলা হেরে যাবে, আমরা হেরে যাব। নির্ভয়ে নারী হাঁটবে পথে, ভয়হীন রাত কাটবে, নববাংলায় নারীরা সমাজে রবে মাথা উঁচু করে, দিন কি বারাত হাসি মুখে মেয়ে ফিরে বই কি। তবে এই মুহূর্তে সব থেকে বড় প্রশ্ন হয়ে যেটা উঠে আসছে সেটা হলো, এরা একা একা দাগ কাটতে না পারলেও তিনজন একসঙ্গে সেই ধাক্কাটা কি দিতে পারবেন? ফলে মাতাল কলুকে ছুটে যেতে হয়েছে কলকাতা হাইকোর্টে। সেখানে গিয়ে হাঙ্গামা করার চেষ্টা করা হচ্ছে, বলছে রাষ্ট্রপতি শাসন জারি করলে এর থেকে বোধহয় এত কঠিন পরিস্থিতি হতো না। সেই সব মিথ্যা না মিথ্যেই আপনাদের দেখালাম। নিজের ঘরে শাসকের ঘরের ছেলে আর পাবে না ছাড়, তাই পাল্টানো দরকার। 48 ঘন্টা আগে বিজেপিতে যোগদান করেছেন টুম্পা কয়াল। আর এই টুম্পা কয়াল তিনি প্রার্থী হবেন কিনা জানা নেই, তবে অবশ্যই বিজেপির নির্বাচনী লড়াইয়ের প্রচারে তিনি থাকবেন। টুম্পা কয়াল ভোটের দামামা বেজে গেছে। আজকে অবশেষে নির্বাচনের যে গ্যাজেট নোটিফিকেশন তা প্রকাশ করে দিল নির্বাচন কমিশন, এবং এই নোটিফিকেশন প্রকাশের পরে যে কিভাবে ইলেকশন কমিশন পরিযায়ী শ্রমিকদের ভোট দেওয়ার ব্যবস্থাটা সুনিশ্চিত করতে স্পেশাল ট্রেনের ব্যবস্থা করছে। আর এবার কিন্তু ইলেকশন কমিশন সার্জিক্যাল স্ট্রাইক নামটার সাথে সাথেই উঠে আসে পশ্চিমবঙ্গের একটি ঘটনার স্মৃতি, কারণ এই ঘটনাকে বহুবার উদাহরণ হিসেবে ব্যবহার করতে হয়েছে। এই ঘটনা নির্বাচন কমিশন যখন এক ধাক্কায় 395 অফিসারের বাইরে 4 জনকে একসঙ্গে ট্রান্সফার করে দিল এবং একজনকে নিয়ে এলো, তখন নিশ্চয়ই দে মাস্ট হ্যাভ ইনপুট। প্রাথমিক যে প্রশ্ন উঠে আসছে, সেই যে বিচারাধীন যে 60 লক্ষ ছিল, তাদের ভবিষ্যৎ কি হলো? কত লক্ষ নাম সেখান থেকে বাদ গেল এবং কত লক্ষ নাম চূড়ান্ত ভোটার তালিকায় যোগ? বিজেপি সরকার পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার। তারা নিশ্চিতভাবে খবর সংগ্রহে রেখেছিলেন, তথ্য সংগ্রহ করছিলেন, তাদের ফোন নিশ্চিতভাবে ফোনে চালালো নিজেদের ঘরে। ফলে সেই নিয়ে হই হই রই রই অবস্থা পড়ে গেছে। মনোজের ডেপুটি সহ সিইও দপ্তরের 4 অফিসের কাকু পাওয়া যায়, দেখবেন হলো সেই প্রশ্নই কিন্তু আমি জানি আপনাদের মনেও যাচ্ছে। আজকে আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর দেবো যে এখনো পর্যন্ত ঠিক কত নাম বাদ গেল এবং কত নাম কে সরিয়ে নিল নবান্ন, যুগ্ম সিইও করে পাঠালো একজনকে। যা জানা যাচ্ছে, ইলেকশন কমিশনের ডেপুটি সিইও ভোটার তালিকায় যোগ হলো। এবং সবচেয়ে বড় কথা, ঠিক কত তারিখ পর্যন্ত এই মনোনয়ন জমা দিতে পারবেন প্রার্থীরা? যে তথ্য আদান প্রদান তারা করতেন বা তাদের সাসপেক্ট লিস্টে রাখার কোনো একটা নির্দিষ্ট অভিযোগ নির্বাচন কমিশন মনোজ আগরওয়ালের কাছে আছেন। না, দেখুন মনোজ আগরওয়াল আপনারাই পারবেন একমাত্র। দেখছেন অভয়ার মা, উনি তো বিজেপি প্রার্থী হয়েছেন পানিহাটির, তো উনি প্রচার করছেন। এবং সুব্রত গুপ্ত এরা কিন্তু ভেটারান আইএস অফিসার। এটা ভাবার কোনো কারণেই হঠাৎ গিয়ে নির্বাচন কমিশনের দপ্তরে এরা বসছে। এরা 3 দশক পশ্চিমবঙ্গের ইতিমধ্যে শুভেন্দু অধিকারী তিনি যে মনোনয়ন দিয়ে ফেলেছেন এবং সেখান থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে ঠিক কি বার্তা দিচ্ছেন, আজকের প্রতিবেদনে সমস্ত কিছু আপনাদের দেখাবো। অন্যদিকে আমি দর্শক যেটা লক্ষ্য করছি, একটা তো দেখলেন শুরুতে যেটা দেখালাম, ছিলেন সুব্রত পাল, তাকে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরে পাঠানো হয়েছে। সিইও দপ্তরের 2 জন অতিরিক্ত সচিব ছিলেন নরেন্দ্রনাথ দত্ত। কমিশন কিন্তু একটা বড় চমক রয়েছে।
একের পর একাধিক বড় বড় সিদ্ধান্ত কমিশন নিয়েছে এবং সেই সিদ্ধান্ত তাকে পাঠিয়ে দেওয়া হয়েছে শ্রম দপ্তরে, সুপ্রিয় দাস তাকে পাঠিয়ে দেওয়া হয়েছে খাদ্য দপ্তরে এবং সিইও দপ্তরের যুগ্ম সচিব ছিলেন। স্মৃতি আজও দগদগে, কারণ পশ্চিমবঙ্গে এরপর বারবার একই ধরনের ঘটনা দেখতে পাওয়া গেছে। আর এই ঘটনা স্মৃতি সামনে উঠে আসলেই উঠে আসে পশ্চিমবঙ্গের মহিলা মুখ্যমন্ত্রীর ব্যর্থতার ইতিহাস, সেই কামদুনির ঘটনা। সিদ্ধান্তের ফলাফল কি হতে চলেছে সামনের নির্বাচনে সেটাও কিন্তু আলোচনা করব। তার জন্য এই প্রতিবেদন সম্পূর্ণ দেখুন। নমস্কার, আমি সানিয়া দা নিউজ বাংলায় আপনাদের সকলকে স্বাগত। মানে ওনাকে দেখে না অনেকে কেঁদে ফেলছেন, মহিলারা কেঁদে ফেলছেন। এটা একটা দেখলেন। মিঠু দত্ত তাকে সংখ্যালঘু ও মাদ্রাসা দপ্তরে পাঠিয়ে দেওয়া হয়েছে, তার জায়গায় ফিরিয়ে আনা হয়েছে রাহুল নাথকে, যিনি আগে। আমি আরও কয়েকটা ভিডিও দেখছিলাম, ওনার হাত ধরে কেঁদে ফেলছেন মহিলারা। আসলে মহিলা 2013 সালের জুন মাসে যখন সেই ঘটনা ঘটেছিল, কলেজ ফেরত যাত্রীর ওপরে যে বর্বরতা, যে আক্রমণ ছিলেন কমিশনে, এই মনোজ কুমার আগরওয়াল দায়িত্ব নেওয়ার পর তাকে সরিয়ে দেওয়া হয়েছিল, তাকে আবার ফিরিয়ে আনা। এস অফিসার হিসেবে কাজ করেছেন এবং এদের ডেটা ডকুমেন্ট এবং এদের লিঙ্ক বিভিন্ন WBCS লেভেলে সাংঘাতিক নেমে এসেছিল। তার ঠিক 10 দিন বাদে 17ই জুন থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনে সম্মুখ সমরে নেমে পড়েছিলেন টুম্পা। যে বাড়িরই হন না কেন, মা তো, মহিলা মানে মায়ের জাত। তারপরে আবার এক ব্যাচ এই স্পেশাল রোল অবজার্ভার আসার পর এরা ইনপুটটা সাংঘাতিকভাবে প্রথম দিন থেকে কাজ হয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর থেকে। এবার এটা কি নবান্ন করলো? না, নবান্ন করেনি, ইলেকশন কমিশনই বলেছে এই চেঞ্জেসগুলো করো। আর তাদের মনে যখনই ভেসে উঠছে ওই আরজিকর কাণ্ড এবং মৌসুমী কয়াল, মুখ্যমন্ত্রীর আক্রোশের বিরুদ্ধে লড়াই, বিচার পাওয়ার জন্য লড়াই, দুটোরই জের চলেছিল দীর্ঘ সময়। এবার কেন এই জায়গাটা করা হলো? দেখুন, অনেকগুলো থিওরি ঘুরছে কেন ইলেকশন কমিশন করেছে, তারা তো অফিসিয়ালি কিছু বলছে না, কিন্তু সেই 25,000 টাকা করে আগেই ঘুষ বসিয়ে দিত, তো সেটা নিয়ে বললেন না কেন? আজকে আমাদের দলের কিছু মুখ পোড়া কাউন্সিলর যারা ততদিনে যদিও শাসকের অনেক কিছুর অভ্যেস হয়ে গেছে, ছোট্ট ঘটনা বলার অভ্যেস হয়ে গেছে, যার সঙ্গে ঘটনা ঘটেছে যিনি অভিযোগ করছেন তা করেছেন। ফলত 4 জনকে প্র্যাকটিক্যালি বলা হলো, অনেক করেছেন। এবার আপনারা আসুন, একটা রসিকতা সোশ্যাল মিডিয়াতে চলছে, আমার কাছে খুব ইন্টারেস্টিং। 200 টাকা নিয়ে আবাসের বাড়ি দিচ্ছিল, দোতলা বাড়ি থাকতে যারা ঘুষ দিচ্ছে তাদেরকে আরেকটা করে বাড়ি দিচ্ছিল বলেই টাকাটা আটকেছে, এটা বললো তো। দুটো কোশ্চেন, নোটিফিকেশন কি এখনো হয়েছে ফার্স্ট পেজে? এবং সেই সময় তো অনেক সব খবর টবরও হয়েছিল, ফলে কিভাবে তাকে মারা হয়েছে তার বিবরণ ব্যাখ্যা তো অনেক সামনে উঠে এসছে, ফলে সেগুলো না ঠিক মনে হয়েছে যে নির্বাচন কমিশন তো সবাইকে ট্রান্সফার করলো, এবার রাজ্যের মুখ্যমন্ত্রীকে না দিল্লিতে ট্রান্সফার করে দেয়। রেখা গুপ্তা পশ্চিমবঙ্গে আসুন। তার দিকে আঙুল তুলে তাকেই অনেক কিছু দাগিয়ে দেওয়ার অভ্যেস হয়ে গেছে, কিন্তু তারপরেও সেই লড়াই চলেছে। আর রাজনৈতিক টানা পারতেন, বেচারাকে দেখে আমার কষ্ট লাগে। সবাই ট্রোল করে, যেখানে বসেন দেবাংশু সেখানেই ট্রোল করেন। আজ এখনো টাটকা অনেকের মনে। এবং আরজিকর কাণ্ডের পরে এই পরিণীর কথা যদি বলেন তাহলে এই নিয়ে অনেকবারই প্রশ্ন উঠেছে। 2017 সালে বিশেষ করে ওই ঘটনার 4 বছর যখন পূর্ণ হচ্ছে, সেই সময় জুন ইনি প্রার্থী হয়েছেন, সেই জায়গায় সম্মান দিয়ে এনাকে আমি একটা ছোট্ট সাজেশন, ছোটি মুবাড়ি বাদ ছোট্ট সাজেশন দিতেই পারি যে আপনি মাসে 7ই জুন দিলীপ ঘোষ তিনি কামদুনিতে গিয়ে নির্যাতিতার শহীদ বেদিতে শ্রদ্ধা জানিয়েছিলেন। টুম্পা কয়াল, মৌসুমী কয়ালের সঙ্গে তিনি দেখা করেছিলেন এবং তারপর যখন সেই নিয়ে প্রশ্ন করা হয়েছিল, তখন বিজেপির তৎকালীন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেছিলেন, দেখুন টুম্পা এবং মৌসুমী কয়াল প্রতিবাদী মুখ। অভয়ার বাবা মাকে তো এরকম প্রকাশ্যে তো দেখা যায়নি সেই অর্থে, আর বাড়িতে বাড়িতে তারা তো জানোনি, মিডিয়াতে যে খবরগুলো হতো সেখানে মুখটাকে ঢেকে খবর করা হতো। তো এখন তো উনি ভোটে লড়ছেন এবং আইনি। অবশেষে প্রকাশ পেল সামনে 26-এর নির্বাচনের গ্যাজেট নোটিফিকেশন। গ্যাজেট নোটিফিকেশন প্রকাশের অর্থই হলো আজকে থেকে প্রার্থীরা নিজের নিজের আসনে মনোনয়ন জমা দিতে পারবে। এবং একটা বিষয় পরিষ্কার, প্রথম দফায় যে 152 ডেটা যখন দিচ্ছেন, তো যখন এরকম ইন্টারভিউতে যাচ্ছেন তো দ্বিতীয় প্রথমটাও জেনেই নিতেন
কেন ফরেনার্সরা আসছে? আপনি যখন ডেটা পেলেন তৃণমূল কংগ্রেসের দিক থেকে দেওয়া হলো যে এই তো দ্বিতীয় স্থান গ্রহণ করেছে পশ্চিমবঙ্গ, এখানে নাকি প্রচুর ফরেনার্স আসে, হতেই পারে বাংলাদেশি, বাট আসে তো, বিদেশি তো আসে, তো আপনার তো মাইন্ডে ফার্স্ট আপনি যান দিল্লিতে আপাতত কিছুদিনের জন্য, অন্তত কিছুদিনের জন্য রেস্ট নিন, কেন যা পরিস্থিতি, যা পরিবেশ শুরু হয়েছে পশ্চিমবঙ্গ চ্যাপ্টারে, এখন প্র্যাকটিক্যালি ডিলেরিয়ামের মতো কথাবার্তা বলছেন এই রাজ্যের মুখ্যমন্ত্রী, খুব দুঃখের, দুর্ভাগ্যের। কিন্তু বাংলায় মানুষের যেটা প্রশ্ন করা দরকার, কোয়েশ্চেন এটা আসা উচিত ছিল যে তাহলে প্রথম কে আর তারা কেন আসে? তারা তো আপনাদের কলকাতার ওই বিভিন্ন মিউনিসিপ্যালিটি এরিয়াতে যে সমস্ত রাস্তা ভাঙা আছে সেটা দেখতে তো আসে না, আসেটা কেন? তৃণমূল কংগ্রেস আহ্বান করছে বলে আসে, টিএমসির ইলেকশন দেখতে আসে, আসেটা কেন? কেন্দ্রে নির্বাচন রয়েছে, সেই 152টা বিধানসভা কেন্দ্রের প্রার্থীরা আজকে থেকেই তাদের ইচ্ছা মতো গিয়ে মনোনয়ন জমা দিতে পারবে এবং আগামী 6 এপ্রিল পর্যন্ত এই মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ রয়েছে। তবে নির্বাচন অনুমতি পেয়েছেন প্রকাশ্যে আসাতে, তো একেবারে দুয়ারে দেখছেন না, একেবারে বাড়ির সামনে চলে এসছেন, সামনে এসে মানে দেখছেন সেই মা কত যন্ত্রণা, কত। তাদের সঙ্গে দেখা করতে এসেছিলাম, ওনারা দলে যোগদান করবেন কিনা সেটা সম্পূর্ণভাবে ওনাদের ব্যক্তিগত বিষয়। এবং তারপরে দিলীপ ঘোষ টুম্পা এবং মৌসুমী কয়ালের হাতে পদ্মফুল তুলে দিয়েছিলেন, সেই নিয়ে যখন প্রশ্ন করা হয় তখন দিলীপ ঘোষ উত্তর দিয়েছিলেন ইশারাই কাফি, বাকিটা নিজেরা বুঝে নিন। আর সেই সময় ওই নির্যাতনের ঘটনা মায়ের কানে, মানে দেখুন দূর থেকে মানুষ শুনছেন, যদিও সেটা শুনি আমাদের অনেকেরই মনটা মানে ভারাক্রান্ত হয়ে গেছিল। আর মা যখন শুনছিলেন মিডিয়াতে বা বিভিন্নভাবে এই করে মেয়েকে মারা হয়েছে, কতটা কষ্টের ছিল বলুন তো সেই সময়টা। তো যাই হোক, মানে জনপ্রিয় থিওরিগুলো আপনাদের সামনে এক এক করে নিয়ে আসছি, আপনারাই বিচার করে দেখবেন কোনটা ঠিক কোনটা বেঠিক। অনেকে বলছেন এই যে বিভিন্ন রকম রদবদল হচ্ছে, এখন এই রদবদলের ফলে দিদিমণি, ভাইপুমণি সকলেই বুঝে গেছে যে আর এবার বাংলায় আপনি কার সরকার দেখতে চান, টিএমসি না বিজেপি? অবশ্যই কমেন্ট বক্স में কমেন্ট করো, জলদি কমেন্ট বক্স में কমেন্ট করো। আপনি কার সরকার দেখতে চান 2026 এ? এবার কার সরকার আসবে বাংলায়, টিএমসি না বিজেপি? অবশ্যই কমেন্ট বক্স में কমেন্ট করো।